সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান, ডাক্তার শফিকুরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বাতিল হলো আনিসুল ইসলাম মাহমুদ ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল। বলছেন তার মতো আস্থা আর ভালোবাসা অর্জনই নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ। মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবে। নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। যদি তারেক রহমান ক্ষমতায় আসে, আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ। কনকনে ঠান্ডায় জবুথুবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। ফ্লাইট ছিল হচ্ছে রাত ৩টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে 6:30টায়। তো ওনার রাত্রে 4টার সময় ফ্লাইট নামার কথা, এখন তো প্রায় 12টা বাজে। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। টিকিটিং ব্যবস্থার পাশাপাশি চলবে শাটল বাস। সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ। কয়েকটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয় বলে ধারণা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আর বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াত ইসলামীর আব্দুল মান্নান এবং এনসিপির SM শাহরিয়ার। ঢাকা ১৫ আসনের জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১১ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামী প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঢাকা ৭ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী মোহাম্মদ এনাতুল্লাহর মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। আমার কোনো ভুল ত্রুটি পায় নাই। আমি যা দাখিল করেছি কোনো গোপনও করি নাই, এই জন্য আমাকে বিভাগীয় কমিশনের বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তার সঙ্গে কথা বলতে চাই। তানভীর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এখন পর্যন্ত কোন আসনে কতজনের প্রার্থিতা চূড়ান্ত হলো এবং সেই সাথে কারো আবেদন বাতিলের খবর কি মিলেছে? কোন আসনে কত প্রার্থী এটা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অফিসিয়ালি বলা হচ্ছে না। সেটি একটি দিন শেষে একটি ব্রিফিং হবে, সেই ব্রিফিং এর উপর ভিত্তি করে সেটি দেওয়া হবে। তবে এই মুহূর্তে সাইফুল হক কথা বলবেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাব এবং
সেখান থেকে আমরা আসলে জানার চেষ্টা করব যে তার কোন আসনে এবং তিনি কোন আসনে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই ঢাকা 12 আসনের ক্যান্ডিডেট আপনাদের সামনে তার নমিনেশন পেপার যাচাই বাছাই পরবর্তীতে বৈধ ঘোষণা করা হয়েছে। আপনাদের উদ্দেশ্যে উনি কিছু এখন বলবেন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জননেতা সাইফুল হক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই আপনারা একটু মেহরবানি করে কোনো শব্দ করেন না প্লিজ, প্লিজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। এবং আজকে দুপুর 1টায় ঢাকা 12 আসনের জাতীয় সংসদের যে মনোনয়নের ব্যাপারে যাচাই বাছাই হয়েছে, সেই যাচাই বাছাইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এই আসনে আমি 12 আসনের প্রার্থী ছিলাম। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের হলফনামাতে মুদ্রণজনিত একটা তথ্য বিভ্রাট ছিল, আমরা সেটা হলফনামার মধ্য দিয়ে সেই সেটাকে সঠিক করে দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের নির্বাচনের প্রতীক বরাদ্দের ব্যাপারে একটা চিঠিও আমাদেরকে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ওইখানে একজনকে পাঠান। দর্শক, আমরা এতক্ষণ সেগুনবাগিচে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যুক্ত হয়েছিলাম সরাসরি। আমরা এই পর্যায়ে সাতক্ষীরা একটু যুক্ত হতে চাই, সেখানে আমার সহকর্মী আকরামুল ইসলাম রয়েছেন। আকরাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সকাল থেকে আপনি আমাদের বিভিন্ন আপডেট দিয়ে যাচ্ছেন, একটু জানাবেন এখন পর্যন্ত কতজনের আবেদন চূড়ান্ত হলো, কি কি তথ্য মিলেছে? সকাল 9টা থেকে যে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে শুরু হয়েছে, এর মধ্যে সাতক্ষীরা 1 আসনে যিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্দার মজিব মনোনয়ন দাখিল করেছেন, তার 1% যে ভোটার তালিকার স্বাক্ষরিত পত্র সেটিতে গরমিল থাকায় তার একটা বাতিল হয়েছে। অপরদিকে যিনি বিএনপির প্রার্থী ধানের শীষের হাবিবুল ইসলাম হাবিব, তার তিনি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার কিন্তু 70 বছর দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পৃথক 3টি মামলা ছিল। 2টি মামলার যে কাগজপত্রের যে উচ্চ আদালতের খালাসি রায় সেটি তিনি জমা দিয়েছিলেন। একটি মামলার কিছু কাগজপত্রের ত্রুটি থাকার কারণে মনোনয়নটি স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা। আপনাদের সেই প্রার্থী রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব, আপনার কাছ থেকে যাতে এখন সবশেষ কোন অবস্থায় রয়েছে আপনার প্রার্থীটা? ধন্যবাদ আকরামুলকে। আপনারা জানেন যে একটা মিথ্যা পাতানো এবং হয়রানিমূলক মামলায় আমাকে 2টা মামলায় একসাথে সাজা দিয়েছিল 60 বছর, আর একটি 10 বছর। তৎকালীন জেলা দায়রা জজ, যোগ্য জজ, এটাকে যোগ করে দেওয়ার কারণে আমাকে ভোগ করার জন্য পাতানো করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুকরিয়া, যাকে আমি একটা পরিবর্তনের পরে মুক্তি পেয়েছি। আজকে আমি প্রথম পেনাল কোর্টটি ইতিমধ্যে সার্টিফাই কপি দিয়েছি এবং সেটা রায়ের 6 মাস লেগেছে। আর যেটা 2টা জর্দার কোটা, তার জন্য 30 বছর, আর 2টা পিস্তলের খুশা, তার জন্য 30 বছর। সোহাব, তিনি কাগজপত্র দাখিল করেছেন এবং তার প্রার্থীতা ফিরে আসবে এমনটি তিনি প্রত্যাশা করছেন। পাশাপাশি সাতক্ষীরা সদর 2 আসনে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের সমর্থিত মাহবুব হোসেন লিওন তার প্রার্থীতা বাতিল করেছে। অপরদিকে সাতক্ষীরা 3 আসনে যিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিলেন ডাক্তার শহীদুল আলম, তার প্রার্থীতা ভোটার তালিকার যে স্বাক্ষরিত 1% তাতে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। আরো 2 স্বতন্ত্র প্রার্থী কিন্তু বাতিল করা হয়েছে এবং এখন পর্যন্ত সাতক্ষীরা 4 যে আসনটি রয়েছে সেটির মনোনয়ন যাচাই বাছাই চলছে এবং সবশেষে কতজন প্রার্থীতা পেলেন এবং কতজন বাতিল হলো বা স্থগিত হলো এর সবশেষে আপডেট হয়তো পরবর্তী খবরে জানবো। আকরাম, আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিস্থলে মানুষের ঢল। শুক্রবার শেষ হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিএনপি ঘোষিত 7 দিনের শোক পালন কর্মসূচি চলছে এখন। ভোরের আলো ফুটতেই শীত উপেক্ষা করে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে।
আজও অনেকে সম্মিলিতভাবে কোরআন খতম দিচ্ছেন। বেলা 11টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও অগ্রগামী ছিলেন খালেদা জিয়া। সবাই যেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানে না, সাধারণ লোকই মানুষ আসতেছে এখানে ফতোয়া পড়তে। তার জন্য আমরা দেশবাসী দোয়া করব। আমি বিশ্বাস করি তার সবচেয়ে বড় পাওয়া আমার দেশের মানুষের দোয়া। কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি। সাধারণ মানুষ বলছেন, দেশকে যারা আগামীর পথে এগিয়ে নেবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব, আপোষহীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত। বিএনপির প্রয়াত চেয়ারপারসনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা। যদি বন্দি না করে তাহলে এত পুলিশই বা কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা। খালেদা জিয়া দীর্ঘ ৪৪ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। উত্থান পতন, অসংখ্য চ্যালেঞ্জ, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম, সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয়। তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত। লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পরিণত হয় ইতিহাসের এক বিরল সমাবেশে। দীর্ঘ ৪ দশকের রাজনীতিতে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা, প্রধান স্তম্ভ। সাধারণ মানুষরা বলছেন, তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা। উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়ত এবং তার উপর আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম। শুধু ভালো আমি দেখছি, সে ভালো আছি, ভালো জন্য মারা গেছে, কোটি কোটি মানুষ হয়েছে। যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া সহ, তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা মনে করেন, খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা। এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। যদি তারেক রহমান ক্ষমতায় আসে, আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ, ইজ ফুললি ম্যাচিউরড। মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবে। নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ভিত। এবারই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি, যেখানে না থেকেও থাকবে খালেদা জিয়ার জীবন ও রাজনীতির প্রভাব। মারা যাওয়ার পর তার প্রতি একটা মানুষের মায়া মমতা চলে আসছে, আবেগ চলে আসছে। এখন শুধু আবেগটাই কাজ করতেছে। ওনার ছেলে হয়তো সম্ভবত রাজনীতিতে আসবে, ওনার দলকে করবে, সো ওনার প্রভাবটা তো থাকবে। এমন এক সময়ে চলে গেলেন খালেদা জিয়া যখন দেশের রাজনীতি আবারও বিভাজন, দ্বন্দ্ব ও প্রতিহিংসার চক্রে ঘুরছে। সাধারণ মানুষ বলছে, খালেদা জিয়ার পথ অনুসরণ করে অহিংস রাজনীতির পথে এগিয়ে নিতে হবে দেশকে। তার শূন্যতা আসলে একটা বড় শূন্যতা, এটা পূরণ করার ক্ষমতা বাংলাদেশের নেই। হয়তোবা ধীরে ধীরে তৃতীয় চতুর্থ কেউ আসলে হয়তোবা হইতে পারে। ওনার যে বা প্রবীণ যে রাজনীতিবিদরা ছিলেন, চলে গেছেন, তাদেরকে ফলো করতে হবে। একটা লক্ষ্য বা ভিশন নিয়ে যদি দেশ আগিয়ে যায়, শূন্যতা তো থাকবেই, কিন্তু শূন্যতা পূর্ণ হয়ে যাবে, আমি এটা মনে করি। নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের কারণে সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন পেয়েছেন খালেদা জিয়া। তার আদর্শ আর দেশপ্রেমকে সামনে রেখে এগুতে পারলেই বদলে যাবে বাংলাদেশ আর দেশের রাজনীতির চেহারা, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশেই তীব্র শীত, সহসা কমছে না শীতের দাপট। গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আজ ঢাকায় তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে সামনের দিনগুলোয় ঠান্ডা আরও বাড়তে পারে। এদিকে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। আর সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময়ে ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হচ্ছে বিমানগুলোকে। প্রায় ডজন খানেক ফ্লাইট 2 থেকে 4 ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। রাত থেকে ভোর পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইটও অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। আবহাওয়া স্বাভাবিক হলেই 9টার পর থেকে সব ফ্লাইটের অপারেশন পুনরায় শুরু হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে এসেছে বলেও জানায় কর্তৃপক্ষ। মেইন ফ্যাক্ট হলো বিমান কুয়াশার কারণে ল্যান্ডিং করতে পারতেছে না, এই জন্য লেট হচ্ছে। ফ্লাইট ছিল হচ্ছে রাত 3টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে 6:30টায়। তো ওনার রাত্রে 4টার সময় ফ্লাইট নামার কথা, এখন তো প্রায় 12টা বাজে, একটু আগে ফ্লাইট ল্যান্ড করছে। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঘন কুয়াশায় প্রধান 2 নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। 4-5 দিন ধরে প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, কনকনে রেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাগো সমস্যা হয়, গরিব মানুষ। লোকাজন ভাই তো শীতকালে দিন কষ্ট কইরা, কিন্তু আমরা শীতে খুব কষ্ট হইতে আছে বুঝলেন। দর্শক, যেমনটি দেখছিলাম শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন সিরাজগঞ্জের শীতের তীব্রতা কেমন এবং সেই সাথে যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কতটুকু দুর্ভোগে পড়েছেন, সেই সাথে তারা কি পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন কিনা? আসলে যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা মূলত এই সিরাজগঞ্জ জেলাটি মূলত সকাল থেকেই আমরা দেখেছি যে প্রচণ্ড ঘন কুয়াশায় কিন্তু আসলে ঢাকা ছিল এই জেলাটি। বেলা বাড়ার সাথে সাথে একটু রোদের দেখা মেলে, তারপর একটু ঘন কুয়াশা কেটে গেলেও শীতের তীব্রতা কিন্তু প্রচণ্ড রয়েছে, যে কারণে কিন্তু আসলে এই অঞ্চলে খেটে খাওয়া মানুষ যারা তারা কিন্তু একদম কেউ ঘর থেকে বেরোতে পারছে না। দেখতে পারবেন পুরো জমি এলাকার যেগুলো রয়েছে, অর্থাৎ ফসলি জমিগুলো রয়েছে সবই কিন্তু আসলে ফাঁকা রয়েছে। কিন্তু এখানকার আজকে কৃষকরা যে সকালে ভোরে কাজে আসবে তারা কিন্তু শীতের জন্য মূলত কাজে আসতে পারছে না। একই সাথে পাশেই কিন্তু যমুনা নদী, সেই নদীতেও আসলে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নদীতে আসবেন, নদীতে এসে যে তাদের যে মাছ ধরা থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো রয়েছেন সেটি কিন্তু আসলে তারা মূলত করতে পারছে না। একটি মাত্র কারণ, সেটি হচ্ছে প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে কিন্তু আসলে এই খেটে খাওয়া অসহায় মানুষ, যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু কোনো কাজে আসছে যোগ দিতে পারছেন না এবং তাদের কিন্তু শীতে কাতর করে ফেলেছে অনেকটাই। চরাঞ্চলে মানুষ যারা রয়েছেন তাদের মাঝেও কিন্তু সেই শীত বস্ত্র তেমন না থাকায় কিন্তু তাদের কষ্টটা অনেক বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তা কিন্তু প্রয়োজনীয় তুলনায় অনেকটাই অপ্রতুল, যে কারণে বেসরকারিভাবে বেশ কিছু শীতবস্ত্র বিভিন্ন জায়গায় বিতরণ করলেও সেটি কিন্তু আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে চরাঞ্চলে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষরা রয়েছেন তাদের মাঝে গিয়ে ঠিক সেভাবে পৌঁছাচ্ছে না, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের এই যে অসহায় মানুষগুলো যারা রয়েছেন তাদের যে শীতের তীব্রতায় তাদের যে কাতর
করে ফেলেছে। তারা কিন্তু আসলে বিশেষ করে একটি কথা বলতে হয়, এখানে তাঁত শিল্পে সমৃদ্ধ এলাকা, এখানে তাঁত শিল্পে যে সমস্ত পণ্যগুলোর উৎপাদন এবং বুননের কাজগুলো রয়েছে সেটি কিন্তু তাঁত শ্রমিকরা কাজে যোগদান করতে পারছেন, কারণ ঘন কুয়াশায় কিন্তু আসলে থাকার কারণে সেখানে গিয়ে কাজে যোগ দেওয়ার জন্য যে সুতোটি শক্ত থাকা সেটা কিন্তু না থাকায় তারা কিন্তু কাজ করতে পারছে না। বিধায় কিন্তু তাঁত শ্রমিকরাও কিন্তু এখন একটা বেকার হয়ে পড়ছে, কারণ গত কয়েকদিন যাবৎ কিন্তু এরকম শীতের কারণে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে সেই শিল্পটি কিন্তু অনেকটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। একসাথে কিন্তু কৃষিতেও কিন্তু আমরা একই জিনিস লক্ষ্য করছি, যেখানে সব কিছু মিলে এই শীতের কারণে সিরাজগঞ্জ কৃষি এবং শিল্প এলাকা হয় দুটি দিয়েই কিন্তু ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে এবং বিশেষ করে হসপিটালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই জানাচ্ছিলেন আপনি রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে। পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অংশ নেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও। পেপার ও প্যাকেজিং শিল্পকে 2026 সালের বর্ষ পণ্য ঘোষণা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে চলবে মাসব্যাপী এই আয়োজন। মেলায় টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে। লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির 324টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এইবার। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে শপিং ব্যাগ সরবরাহ করা হবে। আর দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির 200টিরও বেশি শাটল বাস চলবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় শনিবার ভোরের দিকে কারাকাসের অন্তত 7টি স্থানে হয়েছে বিস্ফোরণ। এ সময় বেশ নিচু দিয়ে উঠতে দেখা যায় কয়েকটি হেলিকপ্টারকে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এসব হেলিকপ্টার মার্কিন সামরিক বাহিনীর হতে পারে। ধারণা করা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার থেকে চালানো হয়েছে হামলা। কারাকাসের দক্ষিণে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা ও লা কার্লোটার কাছাকাছি হয় এই বিস্ফোরণগুলো। হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আশপাশের এলাকা। বিস্ফোরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কোনো খবর এখনো জানা যায়নি। বাধা সৃষ্টি করতে পারে পরাজিত শক্তি, তবে তা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সিলেটে এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে স্থানীয় প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে হামলা এবং মব তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়াচ্ছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু তাদের প্রতিহত করা হয়েছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। এর আগে প্রশিক্ষণ উদ্বোধনকালে রিজওয়ানা হাসান বলেন, সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং প্রার্থী নির্বাচন চায় সরকার। নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ করতে হবে, এই কথা বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা ও নির্বাচনের ইশতেহার নিয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বদিউল আলম বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা গণতান্ত্রিক না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত মানছে কিনা তা পর্যবেক্ষণের তাগিদ দেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ও ডিন ডক্টর AKM ওয়ারিসুল করিম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ছাড়া গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। আসন্ন গণভোটে রাজনৈতিক দলগুলো হ্যাঁ নাকি না ভোটের পক্ষে থাকবে তা ইশতেহারে স্পষ্ট করতে হবে।
নির্বাচন কমিশন সরকার প্রচার প্রচারণা চালাবে আরো আমরা আশা করি। নির্বাচন কমিশন কোনো অবস্থান নিতে পারবে না। নির্বাচন কমিশন যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, মানুষ তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই কাজটা করলেই সেই কাজটাই তাদের কাছে কাঙ্ক্ষিত। আমি আশা করি তারা সেটা করবে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সাথে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এজন্য পুলিশে ব্যাপক রদ বদল করা হয়েছে। দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকেই গানম্যান দেওয়া হয়েছে। আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তার ঝুঁকিতে থাকলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে। হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান সাজ্জাদ আলী। সভায় 2025 সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। এবার মানব পাচার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম। জানুয়ারি মাসের 21 বা 22 তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা, এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখেন, আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। সব দিকে ব্যালেন্স করে রিসোর্সের দিকে তাকায়ে কতটুকু কী সম্ভব সেটা করার চেষ্টা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা। উঠে এসেছে সম্পদ ও আয়ের চিত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুইজনের সম্পদ 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সম্পদ দেখানো হয়েছে প্রায় 33,80,000 টাকা। তারেক রহমানের সম্পদ মূলত ব্যাংক ও আর্থিক খাতে। জমি ও স্থাবর সম্পদ বেশি ডাক্তার শফিকুর রহমানের, আর নাহিদ ইসলামের সম্পদ মূলত আয় এবং ব্যাংক ও আর্থিক খাতে। প্রার্থীদের বার্ষিক আয়, সম্পদ ও ব্যয়ের হিসেব জানতে চান জনসাধারণ। মনোনয়নপত্র জমার সময় হলফনামায় প্রার্থীকে 10 ধরনের তথ্য দিতে হয়। নির্বাচনী বিধান মেনে প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসনে প্রার্থী হয়েছেন। হলফনামায় পেশায় রাজনীতিবিদ। 2025-26 করবর্ষে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ 6,76,353 টাকা। 1,97,00,000 টাকার সম্পদ রয়েছে তার। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বছরে আয় দেখিয়েছেন প্রায় 35,61,000 টাকা। কর দিয়েছেন প্রায় 5,58,000 টাকা। ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পেশায় চিকিৎসক। মোট সম্পদের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। বাৎসরিক আয় 3,60,000 টাকা। ঢাকা 11 আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় পেশা পরামর্শক। সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন 26 লাখ টাকার বেশি, যদিও যোগ করে পাওয়া যায় 33,80,000 টাকার বেশি। বাৎসরিক আয় দেখিয়েছেন 16 লাখ টাকা। সবশেষ আয়কর রিটার্নে 13,05,158 টাকা আয় দেখিয়েছেন নাহিদ। হলফনামায় স্ত্রীর সম্পদ 15 লাখ টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে 3 নেতার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। তারেক রহমানের অস্থাবর সম্পদের বড় অংশ ব্যাংক জমা, এফডিআর ও শেয়ার ভিত্তিক। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,93,00,000 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা ও নগদ রয়েছে প্রায় 31 লাখ টাকা, শেয়ারে 68 লাখ এবং এফডিআরে রয়েছে 90 লাখ টাকার বেশি। অন্যদিকে শফিকুর রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,02,00,000 টাকা, যেখানে নগদ অর্থ প্রায় 60 লাখ, শেয়ার ও বন্ড প্রায় 27 লাখ এবং ব্যাংকে জমা রয়েছে প্রায় 5 লাখ টাকা। নাহিদ ইসলামের নগদ অর্থ 19,50,000, অলংকার 7.5 লাখ টাকা। তারেক রহমানের নামে রয়েছে 2 একরের বেশি অকৃষি জমি, যার অর্জনকালীন মূল্য প্রায় 3,45,000 টাকা। পাশাপাশি উপহার পাওয়া জমির উল্লেখ থাকলেও তার মূল্য নির্ধারিত হয়নি। বিপরীতে শফিকুর রহমানের স্থাবর সম্পদ তুলনামূলক বেশি। তার রয়েছে 217 শতক কৃষি জমি, 13 শতক অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি। সব মিলিয়ে তার স্থাবর সম্পদের মূল্য প্রায় 47 লাখ টাকা। নাহিদ ইসলামের কোনো স্থাবর সম্পদ নেই। হলফনামা অনুযায়ী তারেক রহমান ও শফিকুর রহমান দুজনের নামে কোনো ঋণ নেই। নাহিদের নিজের ঋণ না থাকলেও স্ত্রীর নামে 3.5 লাখ টাকার ঋণ আছে। হলফনামায় মিথ্যা তথ্য বা তথ্য গোপন করলে প্রার্থিতা বা সংসদ সদস্য পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন। এবারের আরপিওতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু হলফনামায় দেওয়া তথ্য কতটুকু সঠিক এবং এর যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের। মানুষ ট্যাক্স ফাঁকি দেয় কিভাবে? ওই একই কায়দা ইনকামও ফাঁকে, ইনকাম সোর্সও ফাঁকে দিতে পারে। এটা এক ধরনের তাদের জন্য ওয়ার্নিং
যে আমরা কিন্তু তোমার বাতিল করতে পারি। হ্যাঁ, কিন্তু বাস্তবে সেটা করবে কি না এই এত অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই তারা চাইবে না যে একটা নির্বাচনী প্রক্রিয়া মানে এটাকে কেন্দ্র করে ডিরেল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় হলফনামার তথ্য যাচাই করেন, যদিও এই সময়কে যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সবার সাথে ভালো সম্পর্ক আছে, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে মুন্সিগঞ্জের সরকারি দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় সংক্ষিপ্ত, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কাজেই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই, খুনিদের ফেরত আনার চেষ্টা চলছে। এর আগে সকালে মুন্সিগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পররাষ্ট্র উপদেষ্টা। 4 আগস্ট নিহত 3 শহীদের কবরও জিয়ারত করেন তিনি। আমাদের বহির্বিশ্বের সাথে সম্পর্ক ভালো আছে, চাপের কোনো প্রশ্ন নেই। আমরা তো নিজেরাই নির্বাচন করতে চাই, তারা চাপ দেওয়ার দরকার কি? সরকার চায় যে যত তাড়াতাড়ি সম্ভব এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়া হয়। রাজধানীতে শুরু হলো 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত ই-রিকশার পাইলট কর্মসূচি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশাই চলবে ঢাকায়। পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ রিকশা। ব্যাটারি চালিত অটোরিকশা বর্তমানে নগরবাসীর গলার কাটা। ঢাকায় কত সংখ্যক অটোরিকশা চলাচল করে তার সরকারি বা বেসরকারি কোনো হিসাব নেই। তবে ধারণা করা হয় খোদ রাজধানীতেই প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। এতে যানজট যেমন বাড়ছে, তেমনি চুরি হচ্ছে বিদ্যুৎ। সবচেয়ে শঙ্কার বিষয় অটোরিকশার বেপরোয়া গতি ও দুর্ঘটনা। এমন পরিপ্রেক্ষিতে বুয়েটের নকশায় তৈরি 3 চাকার ব্রেকিং সিস্টেম, ইন্ডিকেটর লাইন ও পরিবেশ বান্ধব ই রিকশাকে বিকল্প ভাবছে নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে কয়েক হাজার চালককে। সিটি কর্পোরেশন থেকে দেয়া হয়েছে লাইসেন্সও। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে প্রথমবারের মতো বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝিগাতলাও পরীক্ষামূলক চালু হয়েছে ই রিকশা। মূল পর্বে স্বাগত বক্তব্য দিবেন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পরিবেশ বান্ধব ও নিরাপদ নগর গড়ে তুলতে ভূমিকা রাখবে এই রিকশা। তবে পুরনো অটোরিকশা কিভাবে তুলে নেওয়া হবে তা নিয়ে সন্দিহান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে, চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে, এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়, অন্যরা তো তেমনটা হয় না। ট্রেডিশনাল বা যেটা মানে পুরনো সমাধান চিন্তা করলে সমাধান করা যাবে না, ওই জন্য আমরা নতুন চিন্তা এখানে নিয়ে এসেছি। যদিও আগামী 1 বছরের মধ্যে বর্তমানে চলাচলরত অটোরিকশা তুলে নিয়ে এই যান প্রতিস্থাপনের বিষয়ে আশাবাদী ঢাকার 2 সিটি কর্পোরেশন। যারা রিকশা অলরেডি চালান তাদেরকে 1 বছরের সময় দিয়ে একটা সাময়িক অনুমতি আমরা দিচ্ছি। মাথায় রাখতে হবে এখানে যেন কোনো ধরনের অনিয়ম এবং কোনো ধরনের মনোপলি ব্যবসা যেন না হয়, ব্যবসায়ীদের হাতে যেন আমরা এটা যেন না তুলে দিতে পারি। ই রিকশাগুলো সর্বনিম্ন 2 লাখ টাকায় মিলবে। আপাতত 3টি প্রতিষ্ঠান এই ই রিকশা উৎপাদন করছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জয়পুরহাটে দিনকে দিন বাড়ছে জলাতঙ্কে আক্রান্ত রোগীর সংখ্যা, কিন্তু সরকারি হাসপাতালে বন্ধ ভ্যাকসিন সরবরাহ। ওষুধের দোকানগুলোয় সময় মতো পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। একটি টিকার জন্য খরচ করতে হচ্ছে 500 টাকা। সেবা না নিয়েই ফিরে যেতে হয় অনেককে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কবে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হবে সে ব্যাপারেও নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে বিনামূল্যে পাওয়ার কথা সেখানে বন্ধ সরকারি ভ্যাকসিন সরবরাহ। জলাতঙ্কে আক্রান্ত জোসনা বেগম হাসপাতালে এসে দেখেন এমন চিত্র। অর্থের অভাবে টিকা না পেয়ে নিজের দুর্দশার কথা বলছেন তিনি। কুত্তে আসে আমাকে করে একবার হামকি দেখে শাড়ি টাড়ি চিরে কামড় খেলো বা আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি এখন কুটে কি করবো বা ও তিনি আমি খালি কানতে কানতে জয়পুরহাট মেশিন গাড়ি ছেড়ে ছেড়ে আইছি। হাসপাতালে টিকা এখন নাই বলে তা আমার কিনিলে করা লাগবে বা আসে যায় না, দেখে টিকা নাই। সে বেলা 4টা পর্যন্ত বসে থাকে, টিকা পেলাম না।
বাইরেও নাই কিনে নেয়, তারপরে বগুড়া থেকে আমার ছেলে নিয়ে আসলো, নিয়ে আসে আবার এখান থেকে আবার দিয়ে নিয়ে গেছি। জয়পুরহাট 250 শয্যার জেনারেল হাসপাতালের জলাতঙ্ক ইউনিটে রোগীদের এমন ভিড় নিয়মিত চিত্র। জেলায় আক্রান্তের হার বাড়লেও নেই পর্যাপ্ত ভ্যাকসিন। জলাতঙ্ক নিরাময়ে একজন রোগীকে টিকা নিতে হয় 3 বার, এক একটির দাম 500 টাকা। উপায় না থাকায় কয়েকজন মিলে কিনছেন একটি ভ্যাকসিন। বাচ্চা খেতে যখন টিকা দিতে হবে আমার, এই জন্য আমি দোকান থেকে কিনে আনলাম, কিনে আনে টিকা আমি দিলাম এখানে। তাহলে সরকারি হাসপাতালে আসি যদি আমার টিকার জন্য না পাই তাহলে কোথায় যাবো? শুধু হাসপাতালে নয়, মিলছে না ফার্মেসিগুলোতেও। এতে দুশ্চিন্তায় রোগী ও স্বজনরা। কবে নাগাদ সরকারি ভ্যাকসিন পাওয়া যাবে সে বিষয়েও নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই বাড়িতে পোষা কুকুর বিড়াল, হ্যাঁ, এদের আচরে এবং এদের কামড়ে রোগী বেশি। হ্যাঁ, এক এক ফ্যামিলি থেকে কখনো কখনো 10 জন 12 জন করে আসতেছে। তো 1 মাস থেকে সরকারি সাপ্লাই বন্ধ, আমরা পাচ্ছি না জন্য হ্যাঁ যে রোগীগুলো আসতেছে তাদেরকে বাইরে থেকে নিতে হচ্ছে। জেনারেল হাসপাতালে প্রতিদিন 200 রোগী আসেন জলাতঙ্কের ভ্যাকসিন নিতে। দ্রুত ভোগান্তির অবসান চায় ভুক্তভোগীরা। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এর নির্দেশনায় স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতিও। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভেড়ায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এই কাটার মাস্টার। তবে ভাগ্য যেন আর সহায় হচ্ছে না মুস্তাফিজের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগার এই পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। তার বদলে ফ্র্যাঞ্চাইজিটিকে পছন্দমতো ক্রিকেটার নিতে অনুমতিও দেওয়া হবে বলে জানানো হয়। দেশজুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। CCI has instructed the franchisee KKR. দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে তাদের পছন্দ মতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে। অবশ্য মুস্তাফিজের আইপিএল এর খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্তও করা হয়। তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুড়ে ছাই হলো ফিজের প্রথমবারের মতো কলকাতা জার্সিতে মাঠে নামার সুযোগ। এই কাটার মাস্টারকে দলে নেয় বলিউড কিং শাহরুখ খানকেও ছাড় দেয়নি উত্তরপ্রদেশের কট্টরপন্থীরা। বিজেপি নেতা সঙ্গীত সোম অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা পুঁজি করে উল্টো দেশ বিরোধী কর্মকাণ্ড করছেন এই অভিনেতা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 20 জনের। সংযুক্ত আরব আমিরাতের সাথে বিবাদের মধ্যে এই হামলা চালালো সৌদি। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে এসটিসি। একের পর এক বিমান হামলায় প্রকম্পিত ইয়েমেনের সেউন অঞ্চল। অভিযান চালানো হয় হাদ্রামাউত এলাকাতেও। শনিবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। সামরিক ঘাঁটি, ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়। এখন পর্যন্ত অভিযানে অন্তত 20 জন নিহতের খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পরিকল্পিত এই অভিযানের বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল। সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্ন অবস্থান ধ্বংস করার পাশাপাশি বিভিন্ন ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্রও ছিল টার্গেট। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিয়েছে এসটিসি। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত স্বীকৃতি দিতে আহ্বানও জানায় সশস্ত্র গোষ্ঠীটি। স্বাধীনতা ঘোষণার পর আমরা আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে আলোচনা এবং স্বীকৃতির আহ্বান জানিয়েছি। এসটিসি সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমন্বয় করে বেতন ভাতা প্রদান নিশ্চিত করা হবে।
গেল মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে। আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়। এতে সৌদি সমর্থিত সরকারি এবং অন্যান্য বাহিনীর সাথে সংঘাত শুরু হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইয়েমেনে আরও জটিল রূপ নিয়েছে 1 দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ। রাজধানী সানা থেকে দক্ষিণে এডেন দেশজুড়ে বেরিয়ে চলেছে বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা। এর মধ্যে বিদেশি শক্তির প্রভাব তৈরি করছে অস্থিরতা। হুতিরা এখনও সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিসেবে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে সৌদি সমর্থিত সরকারের দুর্বলতার বিপরীতে দক্ষিণে এসটিসির অগ্রযাত্রা তৈরি করেছে নতুন সংকট। ইয়েমেনের দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ায় জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। তৎপরতা বাড়িয়ে চলেছে একের পর এক গোষ্ঠী। দেশটিতে এখনও সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী আনসার আল্লাহ বা হুতি। রাজধানী সানা সহ উত্তর ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে। অঞ্চলটি দেশের প্রায় 60 থেকে 65% জনসংখ্যার আবাস। অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থায়নের মধ্য দিয়ে ইরান হুতিদের সমর্থন দেয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল হুতিরা। 1 দশকেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাম্প্রতিক অভিযানের পরও নিজেদের টিকে থাকার সক্ষমতা প্রমাণ করেছে গোষ্ঠীটি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাস্তবে খুব কম এলাকা নিয়ন্ত্রণ করে সৌদি সমর্থিত সরকার। রাশাদ আল আলিমি নেতৃত্বাধীন 8 সদস্যের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের ক্ষমতা কমছে ক্রমশ। হুতি বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার লক্ষ্যে গঠিত হলেও ক্রমাগত বিভাজনে কার্যত অচল হয়ে পড়েছে কাউন্সিলটি। সংযুক্ত আরব আমিরাতের প্রশিক্ষণ ও সহায়তায় গঠিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতা ও স্বাধীনতা চায় তারা। গত বছরের শেষে গোষ্ঠীটি হাদার মাউত ও আল মাহরা প্রদেশের বিশাল এলাকা দখল করে নিলে চরমে পৌঁছায় উত্তেজনা। ইয়েমেনের আরেকটি সক্রিয় গোষ্ঠী সুন্নি ইসলামপন্থী ইসলাম পার্টি। তাদের শক্ত ঘাঁটি মারিব অঞ্চলে। মুসলিম ব্রাদারহুডের সাথে ঐতিহাসিক সম্পর্ক আছে তাদের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের গুরুত্বপূর্ণ অংশ হলেও ইসলাম পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে সংযুক্ত আরব আমিরাত ও এসটিসি। হুতিবিরোধী আরেকটি সুসজ্জিত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স, যারা ঐক্যবদ্ধ ইয়েমেনের পক্ষে। মূলত পশ্চিম উপকূলে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়েছিল এই বাহিনী। এখন হুতি কিংবা দক্ষিণের বিচ্ছিন্নতাবাদ কোনোটিকেই সমর্থন করে না তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।